যে বাংলা লর্ড কার্জনকে বাধ্য করেছিল কলকাতা থেকে রাজধানী দিল্লিতে সরিয়ে নিতে, সেই বাংলা কি আজ কোনো গুজরাট লবির রিমোট কন্ট্রোলে চলবে? 80% অফিসার আসছে বিজেপি শাসিত রাজ্য থেকে, আর প্রায় 80 থেকে 90 লাখ ভোটারের নাম কাটা পড়ছে লিস্ট থেকে। এটা কি কাকতালীয়, নাকি সুপরিকল্পিত কোনো নীল নকশা? টিএন সেশনের দেশে আজকে এমন কোনো কমিশনার আছেন যিনি বুক ফুলিয়ে বলতে পারেন তিনি নেতাদের প্রাতরাশে চিবিয়ে খান? নাকি অমৃতকালের আবহে আমরা এমন এক গণতন্ত্রে বাস করছি যেখানে প্রশ্ন করাই এখন সব থেকে বড় অপরাধ? আরেকটা প্রশ্ন, আজ বাংলার মসনদ দখলের লড়াইয়ে সংবিধান কি সত্যি সুরক্ষিত, নাকি দিল্লির ইশারায় চলছে এক অঘোষিত শাসন? আজ আমরা মুখোশ খুলে দেব সেই সিস্টেমের যা গণতন্ত্রের নামে তামাশা করছে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। দলের ইস্তেহার প্রকাশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলায় নাকি অঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে। অঘোষিত রাষ্ট্রপতি শাসন তাত্ত্বিকভাবেই সংবিধানে এমন কোনো শব্দ নেই, কিন্তু রাজনীতির ময়দানে শব্দের চেয়ে সংকেত অনেক বড়। কেন তিনি এমনটা বলছেন? গল্পটা খুব সহজ। নির্বাচন কমিশন ভোটের আগে বাংলার পুরো প্রশাসনকে যেন একটা সার্ভিসিং সেন্টারে পাঠিয়ে দিয়েছে, যাকে বলে কমপ্লিট ওভারহলিং। এবেলা ওবেলা তাসের ঘরের মতন অফিসার বদল হচ্ছে। চিফ সেক্রেটারি থেকে ডিজিপি, হোম সেক্রেটারি থেকে শুরু করে জেলার ডিএম, এসপি বাদ যাচ্ছেন না কেউ। কমিশনের নির্দেশে এক তুড়িতে বদলে গেছে ক্ষমতার চেনা মুখগুলো, বদলে গেছে মমতা সরকারের আমলাতান্ত্রিক স্ট্রাকচার, যেমনটা বদলে যেতে থাকে রাষ্ট্রপতি শাসনে। কমিশন বলছে তারা চাইছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, কিন্তু প্রশ্ন হলো প্রশাসনের ওপর তলার মুখ বদলে দিলেই কি ভোটের ময়দান নিরপেক্ষ হয়ে যায়? যখন খোদ কেন্দ্রের ইশারায় রাজভবন চলে তখন নিরপেক্ষতা শব্দটা শুনতে অনেকটা রূপকথার মতন শোনায়। আসল টুইস্টটা অন্য জায়গায়। আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলছেন, অথচ বাংলার 60 লক্ষ ভোটার এখনো ওয়েটিং লিস্টে। ট্রেনের টিকিটের মতন ভোটার লিস্টেও এখন দীর্ঘ প্রতীক্ষা। এই বিশাল সংখ্যক মানুষকে বাইরে রেখে কিসের স্বচ্ছতা, কিসের গণতন্ত্র? প্রশাসন তো বদলে গেল, কিন্তু সাধারণ মানুষের ভোটাধিকার কি আদৌ ফিরল, নাকি এটা কেবল এক দলের শাসন সরিয়ে অন্য দলের ছায়া শাসনের মহড়া? গণতন্ত্র কি কোনো ট্রেনের টিকিট যে ভোটাররা সেখানে ওয়েটিং লিস্টে পড়ে থাকবে? ভাবুন তো, একটা স্বাধীন দেশে 60 লক্ষ ভোটার ঝুলে রয়েছে একটা প্রফেশনাল তালিকার ভরসায়। কারোর নামের বানান ভুল, কারোর জন্ম তারিখে গরমিল, আর এই অজুহাতে যদি একজন আসল ভোটার ভোট দিতে না পারেন, তবে সেটা গণতন্ত্রের জয় নয়, বরং তার কপালে সব থেকে বড় কলঙ্ক। নির্বাচন কমিশন কি দিল্লিতে বসে এই অপেক্ষার দায় নেবে, নাকি অঘোষিত এক তামাশার স্ক্রিপ্ট লেখা হচ্ছে? আসল খেলাটা অফিসারদের বদলে নিয়েই। অভিজ্ঞ সাংবাদিক তমাল সাহার একটি টুইট পুরো সিস্টেমের পর্দা ফাঁস করে দিয়েছে। স্ক্রিনে আপনারা তমাল সাহার পোস্টটি দেখতে পাচ্ছেন। তিনি লিখেছেন, যারা সমাজের সামনে আয়না ধরেন তাদের সঙ্গে যদি এইভাবেই ব্যবহার করা হয়, তবে সেই প্রতিচ্ছবির সঙ্গে কি করা হয় তা সহজেই কল্পনা করা যায়। তিনি লিখেছেন, এটা নিছক প্রেসের স্বাধীনতার প্রশ্ন নয়। যখন ক্ষমতা আইন আর আদালতের নির্দেশকে অজুহাত করে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে, তখন আসলে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়, আজ মাথা নত করো, না হলে কাল তোমাকে জোর করে নত করানো হবে। সত্যি নতুন এক অদ্ভুত প্রথা দেখছি আমরা। 15ই মার্চ গত রবিবার ভোটের দিনক্ষণ ঘোষিত হয়। সেদিন রাত থেকে 21শে মার্চের মধ্যেই রাজ্য প্রশাসনের আগাবাজতলা বদলে দিয়েছে কমিশন। বাংলার 10 জন সিনিয়র অফিসারকে পাঠানো হয়েছে কেরালা আর তামিলনাড়ুর মতো নির্বাচনী রাজ্যে। সাধারণত প্রথা হলো নির্বাচনী রাজ্যে অফিসার পাঠানো হয় এমন জায়গা থেকে যেখানে ভোট নেই, কিন্তু এখানে নিয়মটাই যেন বদলে গেছে। একেই কি তবে মোদী শাহের অমৃতকাল বলবো, যেখানে সব নতুন নিয়মই জো হুজুর বলে মেনে নিতে হবে? সবচেয়ে বড় চমকটা কোথায় জানেন? বাংলায় যে 84 জন অফিসারকে বাইরে থেকে আনা হয়েছে, যার 80%ই আসছেন বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে। তালিকাটা দেখুন, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ সবই পদ্ম শিবিরের গড়। এখন প্রশ্ন তুললে আপনি দেশদ্রোহী হতে পারেন, কিন্তু প্রশ্নটা তো যৌক্তিক। বিজেপি শাসিত রাজ্যের অফিসাররা কি বাংলায় এসে সত্যি নিরপেক্ষ ম্যাজিক দেখাবেন,
নাকি এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইমেজের আড়ালে অন্য কোনো নীল নকশা কাজ করছে? নিরপেক্ষতার বুলি আউড়ে আসলে কি একতরফা আধিপত্যের রাস্তা পরিষ্কার করা হচ্ছে না? রাজেশ কুমার নামটা মনে রাখুন, পশ্চিমবঙ্গ নির্বাচনের জন্য বিজেপির লেটেস্ট ক্যান্ডিডেট লিস্টে এই আইপিএস অফিসারের নাম দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। 24 পরগনার জগদ্দল সিট থেকে তিনি এবার লড়ছেন। এখন আপনি বলতেই পারেন একজন রিটায়ার্ড অফিসার রাজনীতিতে আসতেই পারেন, তাতে আশ্চর্যের কি? আশ্চর্যের বিষয় রাজনীতিতে আসা নয়, আশ্চর্যের বিষয় হলো রাজেশ কুমারের টাইমিং এবং অতীত কানেকশন। ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 2019-এর লোকসভা ভোট, নির্বাচন কমিশন তাদের বিশেষ ক্ষমতা খাটিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়েছিল। কেন? যাতে নিরপেক্ষ ভোট হয়। আর সেই চেয়ারে কাকে বসানো হয়েছিল? এই রাজেশ কুমারকে। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? যাকে কমিশন নিরপেক্ষতার প্রতীক হিসেবে চেয়ারে বসিয়েছিল, আজ তিনি সরাসরি বিজেপির টিকিটে ভোট লড়ছেন। এবার প্রশ্নটা তুলুন, তৃণমূল বা বিরোধীরা যদি এখন বলে যে কমিশন আসলে বেছে বেছে সেই সব অফিসারদেরই গুরুত্বপূর্ণ পদে বসায় যাদের মনে মনে পদ্মপ্রেম আছে, তবে কি খুব ভুল বলা হবে? একদিকে রাহুল গান্ধী থেকে শুরু করে 193 জন সাংসদ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে সরব, তাকে সরানোর নোটিশ দিচ্ছেন। ঠিক সেই আবহেই এই ঘটনা যেন আগুনের মতন কাজ করছে। আসল কিকটা এখানেই, যে লোকটা কাল পর্যন্ত গণতন্ত্রের পাহারাদার সেজে নিরপেক্ষতার সার্টিফিকেট দিচ্ছিলেন, আজ তিনি একটা বিশেষ দলের ঝান্ডা হাতে দাঁড়িয়ে ভোট চাইছেন। তাহলে কি আমরা ধরে নেব নির্বাচন কমিশন আসলে বিজেপির জন্য একটা ট্যালেন্ট হান্ট প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে, যেখানে ডিউটি করো আর রিটায়ারমেন্টের পর পুরস্কার হিসেবে টিকিট বুঝে নাও? গণতন্ত্রের উৎসবে এর চেয়ে বড় আয়রানি আর কি হতে পারে? আপনি ভাবুন, ভারত কি এখনো বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, নাকি এটা শুধুই একটা খোলস? বাংলার এই নির্বাচন এখন আর কেবল একটা রাজ্যের ভোট নয়, এটা ভারতের গণতান্ত্রিক কাঠামোর অগ্নি পরীক্ষা। একদিকে কেন্দ্রীয় এজেন্সির দাপট, অন্যদিকে সিস্টেম ব্যবহার করে বিরোধীদের কোণঠাসা করার অভিযোগ। সব মিলিয়ে ফেডারেল স্ট্রাকচারটা যেন তাসের ঘরের মতন কাঁপছে। পাল্টা যুক্তি আর আসল সত্যের ফারাকটা বুঝুন। বিজেপি বলবে, কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র রাজীব কুমারকেও তো তৃণমূল রাজ্যসভায় পাঠিয়েছে। ঠিক আছে, মানলাম, রাজনৈতিক দলগুলো তাদের পছন্দের লোককে টিকিট দেবে, এটা নতুন কিছু নয়। ভারতের প্রধান বিচারপতি হিসেবে অবসর নেওয়ার পরেই রঞ্জন গগৈকে রাজ্যসভায় মনোনীত করা হয়েছিল। বিচারপতি গগৈয়ের রাজ্যসভায় যাওয়া ভারতীয় গণতন্ত্রের এক অস্বস্তিকর গ্রে জোন খুলে দেয়। কি সেই গ্রে জোন? বিচারপতি কি সত্যি সম্পূর্ণ স্বাধীন, নাকি ভবিষ্যতের সম্ভাব্য পুরস্কার তার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে? বিচারপতি গগৈ অবসর নেন নভেম্বর 2019। তিনি রাজ্যসভায় মনোনীত হন মার্চ 2020, মানে অবসর গ্রহণের মাত্র 4 মাসের মাথায়। বিচারপতি গগৈ 3টি স্পর্শকাতর মামলার রায়দান করেছিলেন, যে রায় দিনের শেষে রাষ্ট্রীয় শাসক দলের পালে জল বাতাস জুগিয়েছিল। কোন 3টি রায়? অযোধ্যা রায়, রাফাল ডিল কেসের রায়, সিবিআই বনাম সিবিআই রায়। কিন্তু এখানে একটা বিশাল কিন্তু আছে। পার্থক্যটা কোথায়? তৃণমূল বা বিজেপি একটা রাজনৈতিক দল, তারা কাকে টিকিট দিল সেটা তাদের ব্যাপার, কিন্তু নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দল নয়, তারা হলো গণতন্ত্রের সুপ্রিম আম্পায়ার। যে আম্পায়ারকে আমরা নিরপেক্ষ ভেবেছিলাম, যাকে কমিশন নিজে নিরপেক্ষ তকমা দিয়ে কলকাতার পুলিশ কমিশনারের চেয়ারে বসিয়েছিল, সেই লোকটি যখন ভোটের ঠিক আগে সরাসরি বিজেপির জার্সি গায়ে মাঠে নামে, তখন পুরো টুর্নামেন্টটাই কি ফিক্সড বলে মনে হয় না? এটা কি স্বচ্ছ নির্বাচন, নাকি স্রেফ একটা সাজানো নাটক? আম্পায়ারই যদি একটা দলের হয়ে ব্যাটিং করতে শুরু করে, তবে সাধারণ মানুষ যাবে কোথায়? অঙ্কটা খুব পরিষ্কার, কিন্তু হিসেবটা বড়ই গোলমেলে। 2021-এর বিধানসভা ভোটে তৃণমূল আর বিজেপির ভোটের ব্যবধান ছিল প্রায় 60 থেকে 62 লাখ। আর ঠিক এইবারও আশ্চর্যজনকভাবে 60 লক্ষ ভোটারের নাম ঝুলে আছে ওয়েটিং লিস্টে। সুপ্রিম কোর্ট বারবার ডেডলাইন দিচ্ছে, কিন্তু কমিশনের হেলদোল নেই। এখন প্রশ্ন হলো, এই 60 লাখ মানুষের ভোট কি কোনো বিশেষ সমীকরণ মেলানোর জন্য আটকে রাখা হয়েছে? এক সময় আমাদের দেশে টি.এন. সেশনের মতন কমিশনার ছিলেন, যিনি বুক ফুলিয়ে বলতেন, আমি প্রাতরাশে বিগড়ে যাওয়া নেতাদের চিবিয়ে খাই।
আমাদের ছিল JM লিংডোর মতন ব্যক্তিত্ব, যিনি অটল বিহারী বাজপেয়ীর জামানায় দাঁড়িয়ে খোদ গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের উপর না বলে দিয়েছিলেন। বাজপেয়ী সরকার কিন্তু তখন লিংডোর বিরুদ্ধে টু শব্দটি করেনি। আর আজকের ছবিটা 84 জন অফিসারের মধ্যে 80% বিজেপি শাসিত রাজ্যের। দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গের আমলাতন্ত্র যেন এখন কোনো ট্যালেন্ট হান্ট শো। দেশের অফিসাররা কি তবে কোনো নির্দিষ্ট দলের ক্যাডার, নাকি সংবিধানের সেবক? ভোটার লিস্ট থেকে লাখ লাখ মানুষের গায়েব হয়ে যাওয়া আর নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের রহস্যময় নীরবতা। গরিব তস্য গরিব মানুষের ভোটাধিকার কতগুলো কাগজের উপর নির্ভর করছে, এর চেয়ে উপযুক্ত অমৃতকাল আর কি হতে পারে? আজকের কমিশন কি আদতেও স্বাধীন, নাকি তারা কোনো অদৃশ্য সুতোর টানে নাচছে? রাহুল গান্ধী যখন ভোট চুরির অভিযোগ তোলেন, তখন এই পরিস্থিতিগুলো সেই অভিযোগের পালে হাওয়া দেয়। আজ কোনো কমিশনারের সেই হিম্মত নেই যা সেশন বা লিংডোর ছিল। উল্টে আমাদের মতন যারা প্রশ্ন তোলে তাদের পেছনে সোশ্যাল মিডিয়ায় লেলিয়ে দেওয়া হয় 2 টাকার ট্রোল আর্মি। গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া নয়, গণতন্ত্র মানে স্বচ্ছতা। কিন্তু পশ্চিমবঙ্গের এই দাবার বোর্ডে যেভাবে গুটি সাজানো হচ্ছে, তাতে স্বচ্ছতা তো দূরস্ত, নিরপেক্ষতার কফিনে শেষ পেরেকটা পোতা হচ্ছে বলেই মনে হয়। কমিশন জবাব দিক, তারা কি আজও সংবিধানের পাহারাদার, নাকি ক্ষমতার সেবাদাস? পকেট ফাঁকা হচ্ছে, ডলারের দাম 93 ছাড়িয়েছে, রান্নার গ্যাসের আকাল দামও আকাশ ছুঁচ্ছে, পেট্রোল ডিজেলের দাম এই বাড়লো বলে। কিন্তু আপনার নজর কি সেদিকে আছে? না, নেই। কারণ একদল পেট্রোল আর এক শ্রেণীর অনুগত মিডিয়া আপনার মগজ ধোলাইয়ের ঠিকা নিয়ে রেখেছে। তাদের কাজ একটাই, মূল সমস্যা থেকে চোখ ঘুরিয়ে ক্ষমতার বালে হাওয়া দেওয়া। আর এই নাটকের সবচেয়ে বড় স্টেজ এখন পশ্চিমবঙ্গ। বাংলার এই লড়াইটা এখন তাই আর শুধু ভোটের নয়, এটা আদর্শের সংঘাত। একদিকে বিজেপির চেনা হিন্দুত্ব আর অন্যদিকে তৃণমূলের বাঙালি অস্মিতা। কিন্তু এই দুই স্রোতের মাঝখানে পিষ্ট হচ্ছে গণতন্ত্রের সেই প্রতিষ্ঠানগুলো যাদের নিরপেক্ষ থাকার কথা। যখন দেখবেন কমিশনাররা এমন অফিসারদের বেছে নিচ্ছেন যারা পরে গিয়ে বিশেষ দলের টিকিট পান, তখন সাধারণ ভোটার হিসেবে আপনার মনে সন্দেহ জাগাটাই স্বাভাবিক। মনে রাখবেন, এটা সেই বাংলা যা ব্রিটিশদের ঘাম ছুটিয়ে দিয়েছিল। লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেও কলকাতায় শান্তিতে বসতে পারেননি। শেষমেশ রাজধানী সরিয়ে দিল্লি নিয়ে যেতে হয়েছিল। সেই বাংলার মানুষ কি আজ দিল্লির ইশারায় চলা কোনো গুজরাট লবির শাসন মেনে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠতে পারে, শাসনে খামতি থাকতে পারে, সমালোচনা হতে পারে, কিন্তু সেই অজুহাতে নিরপেক্ষতার মুখোশ পরে একতরফা অফিসার নিয়োগ কি মেনে নেওয়া যায়? শেষ কথা এটাই, বাংলার এই নির্বাচন শুধু কয়েকটা আসনের লড়াই নয়, এটা ভারতের গণতান্ত্রিক আত্মা বেঁচে থাকার লড়াই। যে অফিসারদের কাঁধে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের দায়িত্ব, তাদের গায়ে যদি বিশেষ রঙের দাগ লেগে থাকে, তবে আমজনতা কোথায় ভরসা করবে? বাংলার জনমানুষ আপোষ করতে জানে না। ইতিহাস বলছে, যখনই সিস্টেম সাধারণ মানুষকে বোকা বানাতে চেয়েছে, বাংলা তার যোগ্য জবাব দিয়েছে। এবারও কি তেমন কিছু ঘটবে, নাকি এই অঘোষিত শাসনই শেষ কথা বলবে? সবশেষে ক্ষমতার মদমত্ততায় যারা মগ্ন, তাদের চোখের দিকে তাকিয়ে আজ 3টি অত্যন্ত অস্বস্তিকর কিন্তু জরুরি প্রশ্ন রাখা দরকার। 1, নির্বাচন কমিশনকে আমরা গণতন্ত্রের নিরপেক্ষ আম্পায়ার জানি, কিন্তু যে অফিসারকে আপনারা নিরপেক্ষতার সার্টিফিকেট দিয়ে গুরুত্বপূর্ণ পদে বসালেন, তিনি যদি ভোটের ঠিক আগে কোনো বিশেষ দলের টিকিট পকেটে পড়েন, তবে সাধারণ মানুষ কি ধরে নেবে না যে আপনাদের এই নিরপেক্ষতা আসলে একটা সুপরিকল্পিত চিত্রনাট্য? 2, সুপ্রিম কোর্ট বারবার তাগাদা দিচ্ছে, অথচ বাংলার 60 লক্ষ মানুষের নাম আজও ভোটার লিস্টের ওয়েটিং লিস্টে পড়ে আছে। ডিজিটাল ইন্ডিয়ার যুগে কি সত্যি প্রযুক্তি হার মেনেছে, নাকি বিশেষ কোনো রাজনৈতিক সমীকরণ মেলাতেই এই বিশাল সংখ্যক মানুষের কণ্ঠরোধ করে রাখা হয়েছে? 3, বাংলার আমলাতন্ত্র কি এখন কোনো ট্যালেন্ট হান্ট শো, যেখানে 80% অফিসারকে বিজেপি শাসিত রাজ্য থেকে এনে বসিয়ে দেওয়া হচ্ছে? দেশের অফিসাররা কি তবে কোনো নির্দিষ্ট দলের ক্যাডার, নাকি সংবিধানের সেবক? মনে রাখবেন, ক্ষমতার দম্ভে ইতিহাসকে ভুলে যাওয়া বিপজ্জনক। এই বাংলা সেই মাটি যা ব্রিটিশ রাজদণ্ডকে তুচ্ছ করে তাদের রাজধানী সরাতে বাধ্য করেছিল। আর যারা ভাবছেন
দিল্লির এসি রুমে বসে রিমোট কন্ট্রোলে বাংলার নারী নক্ষত্র নিয়ন্ত্রিত হবে। তারা আগুনের সাথে খেলছেন। গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে বা ডলারের তুলনায় টাকার দাম নামলে হয়তো ট্রোল আর্মি দিয়ে আপনারা মানুষের মুখ বন্ধ করতে পারেন, কিন্তু ব্যালট বক্সের নীরব বিপ্লব কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে আটকানো যায় না। আজ যদি নির্বাচন কমিশন তার মেরুদণ্ড হারিয়ে দলদাসে পরিণত হয়, তবে জেনে রাখুন, গণতন্ত্রের শেষ আদালতের বিচারটা কিন্তু কোনো অফিসার নয়, সাধারণ মানুষই করবে। আজ এই পর্যন্তই। মনে রাখবেন, প্রশ্ন করাই নাগরিকের সব থেকে বড় হাতিয়ার। সজাগ থাকুন, প্রশ্ন করুন। জয় হিন্দ, সত্যমেবা জয়তে। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।